দেখতে দেখতে ২ মাস কেটে গেল। শীতের তীব্রতা বাড়তে লাগলো। এরই মধ্যে ধ্রুবর ফাইনাল পরীক্ষা শেষ হলো। বন্ধুদের থেকে বেশ কিছু টাকা পয়সা ধার করতে হলো ধ্রুবকে। যেই সময় শালুকের টাইফয়েড হলো। ধ্রুবর তখন দিশেহারা অবস্থা। শালুক একা বাসায় থাকে। এদিকে নিজের পরীক্ষা, চাকরি, টিউশন। কি করবে ধ্রুব ভেবে উঠতে পারল না। শেষে ঠিক করলো শালুকের সুস্থ হওয়া পর্যন্ত একজন মহিলা রাখবে বাসায়। ধ্রুবর অনুপস্থিতিতে সে যাতে শালুককে দেখে রাখতে পারে। কিন্তু বললেই তো হয়ে যায় না কোনো কাজ। কাকে রাখবে? যাকে রাখবে সে কতটুকু বিশ্বস্ত তাও তো জানতে হবে। শেষে ধ্রুব বাড়িওয়ালার কাছে গেল। তাকে নিজের সমস্যা খুলে বলতেই তিনি তার বাসার কাজ করে এরকম একজন মহিলাকে পাঠালেন। তার কাজ হচ্ছে শালুককে সময়মতো ওষুধ খাওয়ানো, খাবার খাওয়ানো, শালুকের কিছু লাগলে এগিয়ে দেওয়া। এটুকু কাজ তার। প্রায় ১২ দিনের জ্বরে শালুকের চেহারা মলিন হয়ে গেছে। মাথার চুল সব ঝরে পড়েছে। ভীষণ শুকিয়ে গেছে শালুক। ধ্রুবর ভীষণ কষ্ট হয় শালুকের দিকে তাকালে। একদিকে হাতে টাকা পয়সার টানাটানি, আবার অন্যদিকে শালুকের চিকিৎসা, বাসায় একজন মহিলা রাখা, তার মাসিক ৭,০০০ টাকা বেতন। ধ্রুব তবুও নিজেকে সামলে নিল। কিছুতেই ভেঙে পড়বে না বলে বারবার নিজেকে নিজে বুঝাতে লাগলো। বিপদ যিনি দেন তিনিই আবার বিপদমুক্ত করেন। রোজ বাসায় যাওয়ার সময় ধ্রুব ফল নিয়ে যায়, নিজের হাতে কেটে শালুককে খাওয়ায়। দিনে নিজে থাকতে পারে না যখন ঘন্টায় ঘন্টায় কল দিয়ে জিজ্ঞেস করে শালুক কি খেলো না খেলো। অভাব অনটন, প্রেম ভালোবাসা সব কিছু নিয়ে দুজনের দিন কেটে যাচ্ছিল। কিন্তু এরই মধ্যে সমস্যা দেখা দিল অন্য জায়গায়। বাড়িওয়ালা বাসা ভাড়া আরো ২,০০০ টাকা বাড়িয়ে দিল। সেই মুহূর্তে ধ্রুবর মনে হলো পায়ের নিচের মাটি সরে গেছে তার। এমনিতেই প্রায় ২২-২৩ হাজার টাকার মতো দাঁড় করতে হয়েছে। কিন্তু বাড়ি ভাড়া আরো বাড়ানোর জন্য সংসার খরচ ৪,০০০ থেকে নামিয়ে ২,০০০-এ আনতে হলো। শালুকের এই মুহূর্তে পুষ্টিকর খাবার দরকার। ধ্রুব টিউশনি শেষ করে রাস্তার পাশে বসে রইল। এই মুহূর্তে তার মনে হচ্ছে তার চাইতে অসহায় এই পৃথিবীতে আর কেউ নেই। নিজের ভালোবাসার মানুষকে পাওয়ার পরেও তাকে ভালো রাখতে পারছে না সে। হতাশায় নিমজ্জিত হলো ধ্রুব। বাসায় যাওয়ার মতো অবশিষ্ট শক্তিও যেন তার দেহে নেই। অনেকক্ষণ পথে বসে থাকার পর ক্লান্ত দেহটাকে টেনে নিয়ে গেল কোনো মতে। শালুক জেগেই ছিল ধ্রুবর অপেক্ষায়। শালুকের শরীরে এখন আগের চাইতে অনেকটা ভালো। ধ্রুবর আসতে দেরি হচ্ছে দেখে আজ নিজেই রান্না করেছে শালুক। বেশি কিছু রান্না করতে পারেনি। ডাল, ভাত, বেগুন দিয়ে শুটকি আর বেগুন ভর্তা বানিয়েছে। ধ্রুবর হঠাৎ করে মনে হলো এখন তো রান্না করতে হবে। এত দেরিতে রান্না করলে শালুক কখন খাবে? নিজের উপর ভীষণ রাগ উঠল ধ্রুবর। এতটা বেখেয়ালি হলো কিভাবে সে? এটাই ভেবে পেল না। কেন এতক্ষণ বাহিরে সময় নষ্ট করলো? পর মুহূর্তেই ঠিক করলো শালুকের জন্য হোটেল থেকে খাবার নিয়ে আসবে, নয়তো শালুকের খাওয়া খুব দেরি হবে। ধ্রুবকে আবারও বের হতে দেখে শালুক আটকালো। সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছেন এখন আবার? এমনিতেই তো দেরি করে বাসায় ফিরেছেন। ধ্রুব মাথা চুলকে বলল, একটু বাইরে যাচ্ছি, রান্না করতে তো দেরি হয়ে যাবে। তোমারও খেতে দেরি হবে তখন। তোমার জন্য খাবার নিয়ে আসি গিয়ে। শালুক হাত চেপে ধরে বলল, কোনো দরকার নেই, আমি রান্না করেছি আজ। আসুন খাবার খাবো। ধ্রুব তাকিয়ে রইল শালুকের দিকে। তারপর বলল, তোমার রান্না করার কি দরকার ছিল? তোমার শরীর এখনো ঠিক হয়নি শালুক। ডিম সিদ্ধ করেছ? শালুক মাথা নাড়িয়ে জানালো, করেনি। ধ্রুব কথা না বাড়িয়ে চুলায় ডিম সিদ্ধ দিল। তারপর ঢাকনা সরিয়ে দেখল শুটকি রান্না করেছে শালুক। হতভম্ব হয়ে গেল ধ্রুব। বাহিরে এসে জিজ্ঞেস করলো, "সু- সত্যি তুমি রান্না করেছো শালুক?" শালুক বলল, এত অবাক হবার কি আছে? আমি কি রান্না করতে পারি না নাকি? খুব ভালো না হলেও তো কিছুটা পারি। খাওয়া যায় আমার রান্না। আপনার মতো হয়তো সেরা রাঁধুনি না আমি। ধ্রুব হতবাক হয়ে আবারও জিজ্ঞেস করলো, সত্যি তুমি রান্না করেছ? শালুক বিরক্ত হয়ে জিজ্ঞেস করলো, সমস্যা কি? ধ্রুব মুচকি হেসে বলল, তুমি শুটকি রান্না করেছো শালুক। এটাই তো আমার জন্য আশ্চর্যের ব্যাপার। শালুক মাথা নিচু করে বলল, আপনার তো অনেক প্রিয় খাবার এটা। তাই ভাবলাম একটু চেষ্টা করে দেখি। হালাল খাবারই তো। এটা তাহলে কেন এত নাক ছিটকাই? সেই জন্য রান্না করেছি। ধ্রুব হাসল। তারপর বলল, আমি জানি শালুক তুমি কেন আজ শুটকি রান্না করতে চেষ্টা করেছ। ফ্রিজে মাছ মাংস কিছুই নেই। শালুক ধরা পড়ে গিয়ে মাথা নিচু করে ফেলল। তারপর বলল, আমার আর খেতে ইচ্ছে করে না এসব। প্রতিদিন কিভাবে মানুষ মাছ মাংস খেতে পারে আপনি বলুন? আপনি নিজেও তো পারবেন না। প্রতিদিন আমাকে খাওয়ান, নিজে খান না। ধ্রুব চুপ হয়ে গেল। শালুক আস্তে করে বলল, বাড়াবাড়ি এসে
বলেছে আপনাকে? ধ্রুব চমকে জিজ্ঞেস করলো। তোমাকে এই কথা কে বলেছে? শালুক মুচকি হেসে বলল, বাড়িওয়ালা আন্টি এসেছে বিকেলে, উনি বলেছেন। ধ্রুব খাবার সাজাতে সাজাতে বলল, তোমার এসব নিয়ে ভাবতে হবে না, আমি আছি তো। শালুক খেতে খেতে বলল, আপনার তো একটা টিউশনি ছেড়ে দিতে হয়েছে। আমি আজকে বসে বসে হিসেব করেছি। আর আজকে এই জীবনের বড় হিসেব মেলাতে পেরেছি, আপনার চিন্তার কারণ বের করতে পেরেছি। ধ্রুব খাওয়া বন্ধ করে বলল, কি বলছো তুমি? শালুক হাসলো। জ্বরের কোটরে ঢুকে যাওয়া চোখের নিচে কালি জমেছে শালুকের। চোখ বড় বড় লাগছে আগের চাইতে এখন। ধ্রুবর মনে হইল এই বুঝি বনলতা সেনের সেই পাখির বাসার মতো বড় বড় চোখ। হেসে শালুক বলল, আপনি আবারও নিশাকে পড়ানো শুরু করেন। ধ্রুব চোখ মুখ শক্ত করে বলল, বাজে কথা বলবে না শালুক। শালুক বলল, আপনার মেইন চিন্তা তো এটাই, উপার্জন কমে গেছে। তার উপর সামনের মাস থেকে ভাড়া দিতে হবে 17,000 টাকা। আমি বুঝতে পারছি আপনার মানসিক পেরেশানি কতটা এই মুহূর্তে। তার মধ্যে আমারও এরকম জ্বর হলো। নিশ্চয়ই আপনাকে অনেক ধার দেনা করতে হয়েছে। এই সময়ে এত খরচের মধ্যে আমার জন্য একজন বাড়তি মানুষ রাখতে হয়েছে। আমি খুব ছোট নই যে এসব বুঝবো না। ধ্রুব খাওয়া শেষ করে বলল, এতটা বড়ও হয়ে যাওনি যে এত চিন্তা করতে হবে তোমার এই সময়ে। আমি আছি তো, আমাকে ভাবতে দাও। খাওয়ার পর শালুকেরও ওষুধ এনে খাইয়ে দিল ধ্রুব। বিছানায় শুয়ে তারপর বলল, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি শালুক। তোমাকে কোনো লেডিস হোস্টেলে উঠিয়ে দেই। আমি আবার হলে চলে যাব। শালুক হতবাক হয়ে তাকিয়ে বলল, আপনার কাছ থেকে এক চুল দূরেও আমি যাব না। এসব চিন্তা বাদ দিন আপনি। ধ্রুব হাসল। কম্বল মুড়ি দিয়ে কম্বল মুড়ি দিয়ে শুয়ে বলল, কাছেও তো আসো না আমার। শালুক তাকিয়ে রইল ধ্রুবর দিকে। তারপর ধ্রুবর বুকে মাথা রেখে বলল, এই যে কাছে আছি। ধ্রুব শালুকের হাত চেপে ধরে বলল, আরো কাছে আসা যায় না? যত কাছে আসলে দুজন মিশে একাকার হয়ে যেতে পারবো। শালুক লজ্জা পেয়ে মাথা লুকালো ধ্রুবর বুকে, ফিসফিস করে বলল, ভীষণ ঠান্ডা পড়েছে। ধ্রুব শালুকের মতো ফিসফিস করে বলল, তাহলে আরো ঠান্ডা লাগুক তোমার শালুক। ভীষণ ভীষণ ঠান্ডা লাগুক। যাতে আমি হই তোমার উষ্ণতার চাদর। প্রথমবারের মতো দুজনের মধ্যে ভীষণ ভালোবাসার লেনদেন হলো। প্রবল শীতের রাতে দুজনে একে অন্যকে উষ্ণ করে তুলতে লাগলো। সেই রাতে তৃপ্ত হলো দুজনের চাতক মন। শালুক সকালে ধ্রুবকে বকতে লাগলো। ধ্রুব হাসতে লাগলো। এক অজানা সুখে ধ্রুবর দেহ মন তৃপ্ত হয়ে আছে। সোয়েটারের ওপর শালুক চাদর জড়িয়ে নিল, তবুও যেন শীত কমছে না তার। ধ্রুবকে সেই কথা বলতেই ধ্রুব হেসে বলল, আসো তাহলে আবার উষ্ণ করে দেই তোমাকে। শালুক লজ্জায় লাল হয়ে বলল, দূর, আপনি ভীষণ খারাপ। এর চাইতে ভালো আমার লেডিস হোস্টেলে উঠিয়ে দিন। ধ্রুব শালুকের পাশে বসে হেসে বলল, এখন যে আমি কিছুতেই তোমাকে ছাড়বো না বোকা ফুল। ফুলটাকে অন্যত্র পাঠিয়ে দিলে রাতে তার শীত করলে আমি তো আর শীত দূর করতে পারবো না। এখন যে তোমাকে আরো শক্ত করে বেঁধে ফেলতে ইচ্ছে করছে নিজের সাথে। শালুক বলল, একটা কথা বলি, রাগ করবেন না বলুন। ধ্রুব বলল, আচ্ছা বলো। শালুক বলল, আমরা এই বাসাটা ছেড়ে দেই। এত বড় বাসার তো আমাদের কোনো দরকার নেই, তাই না? আমরা দুজন মানুষ, একটা রুম হলেও আমাদের চলে যাবে। অযথা 17,000 টাকা ভাড়া দিয়ে থাকার কি দরকার তাহলে? ছোট একটা বাসা নিন আপনি। এক রুমের হলে আরো ভালো হয়। এতে করে আমাদের সব দিক থেকেই সুবিধা হবে। ধ্রুব অপলক তাকিয়ে থেকে বলল, অনেক বড় হয়ে গেছিস তুই শালুক। তোর মনে আছে ছোটবেলায় এই তুই ভীষণ জেদ করতি, আমার ছাদের একটা রুম আছে, তোর নেই কেন এটা নিয়ে? তুই বলতি তোর ভীষণ বড় রুম লাগবে। জোর করে ছাদে একটা ঘর দখল করেছিস তুই। আর আজ সেই তুই কি সুন্দর করে বলছিস একটা ছোট রুম হলেই চলবে। সময় কেমন করে খেলে মানুষকে নিয়ে, তাই না শালুক? ছিলি কোথায় রাজবাড়িতে, আমার জন্য তোকে এখন থাকতে হচ্ছে গাছতলায়। শালুক ধ্রুবর কাঁধে মাথা রেখে বলল, সেখানে আমি রাজকন্যা ছিলাম, অতিথি ছিলাম। সেই রাজমহল আমার আজীবনের জন্য ছিল না। এখন আমার যা আছে তা একান্তই আমার। এখানে আমি রানী, সর্বাধিকারী এই রাজ্যের। এটাই যে আমার জন্য চিরস্থায়ী ঠিকানা। আপনার আপনি সাথে থাকলে আমি সব জায়গায় সব পরিবেশে থাকতে পারবো। আপনিও তো ছিলেন সেই রাজ্যের যুবরাজ। আপনার যদি মানিয়ে নেওয়ার ক্ষমতা থাকে, আমার কেন থাকবে না? ধ্রুব একটা চুমু খেয়ে বলল, কথা দিচ্ছি শালুক, একদিন একটা রাজবাড়ি করে দিব তোমায়। সেদিন আর ধ্রুব শোরুমে গেল না। বহুদিন পর দুজন বের হলো বাহিরে। একই সাথে কিছুটা ঘোরাঘুরিও হবে, বাসা দেখাও হবে। এবার আর রেস্টুরেন্টে যাওয়া হলো না।
টং দোকানে চা, রুটি, ফুচকা, চটপটি খেয়ে আনন্দচিত্তে দুজনে বাসা খুঁজে বের করলো। পরের মাসেই ছোট এক বেডরুমে একটা কিচেন রুম, একটা ওয়াশরুমের একটা বাসায় উঠল ধ্রুব আর শালুক। এখানে ভাড়া ৮,০০০ টাকা। ধ্রুবর জন্য ব্যাপারটা স্বস্তিদায়ক, প্রায় ৯,০০০ টাকার ব্যবধান। তবে সমস্যা হচ্ছে বাসাটা একটু ভিতরের দিকে। শালুকের সেসব নিয়ে কোনো সমস্যা নেই, বরং শালুক ভীষণ আনন্দিত। কেননা এখানে এরকম অনেক ফ্ল্যাট আছে একই ফ্লোরে, সবাই তাদের মতো করে থাকছে, জীবনযুদ্ধে লড়ে যাচ্ছে সবাই। সকাল হতেই শুরু হয় সব ফ্ল্যাটের বাসিন্দাদের কথাবার্তার শব্দ ভেসে আসে, বাচ্চাদের কান্নার শব্দ ভেসে আসে। কর্মমুখর মানুষ সাত সকালে বের হয়ে যায় নিজের জীবিকার তাগিদে। শালুকের পরীক্ষা সামনের মাসে শুরু হবে। শালুক সারাদিন মনোযোগ দিয়ে পড়াশোনা করে, বিকেলে রাতের জন্য রান্না করে। সন্ধ্যায় শালুকের কাছে আশেপাশে ফ্ল্যাটের বাসিন্দারা আসে। সবাই মিলে গল্প করে যখন, শালুকের মনে হয় এরা সবাই যেন তার কত চেনা। এই এক অন্য জীবন যেন, অন্যরকম অনুভূতি। একজন এক জেলা থেকে এসেছে, সবার কথাবার্তা আলাদা, রান্না বান্নার নিয়ম আলাদা, চলাফেরার নিয়ম আলাদা। একটাই মিল সবার মধ্যে, সবার একই রকম আর্থিক ব্যবস্থা। সবাই খেয়ে পরে বেঁচে থাকার স্বপ্ন দেখে, কেউ বিলাসিতা করতে যায় না এখানে। শালুক দেখলো এখানে মানুষগুলো কি নির্দ্বিধায় প্রতিদিন মাছ মাংস না খেয়েও স্বামী সন্তান নিয়ে হাসি খুশি থাকছে। এক পদ তরকারি দিয়ে, একটা ভর্তা, একটা ডাল দিয়ে খেয়ে খুশি মনে একে অন্যের কাছে তা বলছে। বলতে তাদের মধ্যে কোনো জড়তা নেই, লজ্জা পায় না কেউই নিজেদের দৈন্যতা স্বীকার করতে। কেউ কাউকে বড় করতে চায় না। কার কি আছে সেসব নিয়ে প্রতিযোগিতা হয় না। এরা সবাই যেন সবার ভীষণ আপন। শালুকের মনে পড়ল আগের বাসার কথা। তার টাইফয়েড হবার পর বাড়িওয়ালার বউ প্রতিদিন বিকেলে তাদের বাসায় আসতো গল্প করতে। যেহেতু তার বাসায় কাজ করা মহিলাটি, যার নাম দিলারা, শালুকের দেখাশোনা করেছে, সেই সুবাদে আসতেন তিনি। এলেই জিজ্ঞেস করতেন, কি রান্না করেছে আজকে, কি দিয়ে খেয়েছে শালুকরা। তারপর শুনে নাক কুঁচকে বলতেন, আজ তারা বড় কাতলা মাছ এনেছে। কোনোদিন গরুর মাংসের বিভিন্ন আইটেম, কখনো বড় ইলিশ মাছ। আফসোস করে দিলারাকে বলতেন, আহারে দিলারা, বাসায় থাকলে তো খেতে পারতি। আজকে আমরা এই রান্না করেছি, সেই রান্না করেছি। দিলারা মলিন মুখে হেসে বলতো, বড়লোকের বাসার খাওন দাওন আর গরিবের বাসার খাওন দাওন কি এক হয় আপা? কিসের লোকে আপনি কি তুলনা করেন? লজ্জায় তখন শালুকের চেহারা বিবর্ণ হয়ে যেত। নতুন শাড়ি, জুয়েলারি পরে বাড়িওয়ালি এসে শাহরুখকে তখন এক মনে আল্লাহকে ডেকে যেত। শাড়ির দাম কত, কোন ব্র্যান্ডের শাড়ি, জুয়েলারি কই থেকে নেওয়া, এইসব ফিরিস্তি শুনিয়ে বলতেন, তোমার তো এসব নেই মনে হয় শালুক। তোমার কানের এই ছোট দুল ছাড়া আর তো কিছু দেখিনি কখনো পড়তে। তোমার বরকে বলো না নাকি, তোমাকে টাকা পয়সা দেয় না সে? আমার এসব দেখো, এগুলো আমি গত শুক্রবার কিনে এনেছি নিজে গিয়ে। শালুকের রাগ হতো ভীষণ। সে যেভাবে আছে সেভাবেই তো সে সুখী। সে তো উচ্চাশা করছে না। তবুও কেন উনি এসব কথা বললেন? এই যে ধ্রুব বাসায় ফেরার সময় মনে করে শালুকের জন্য একটা পাঞ্চ ক্লিপ, একটা ফুলের মালা, একটা গোলাপ ফুল, এক মুঠো কাচের চুড়ি, এক জোড়া পায়েল, এসব কিনে আনে নিজ থেকে। এসব পেয়ে শালুক যে পরিমাণ সুখ পায়, তা কি ২ ভরি ওজনের কানের দুলের মধ্যে পাবে? ১৪-১৫ হাজার টাকা দিয়ে শাড়ি কিনে এনে পাবে? প্রিয় মানুষটা ভালোবেসে যা এনে দেয়, তার চাইতে কি নিজের কেনা ১,০০০ টাকা দামের জিনিসটা বড় হয় কখনো? এই শো অফে অতিষ্ঠ হয়ে শালুক একদিন জবাব দিল, আন্টি আঙ্কেল কি নিজে থেকে আপনার জন্য কিছু কিনে আনে না, নিজে পছন্দ করে? বাড়িওয়ালি ইতস্তত করে বলে, আরে ওর সময় কোথায়, আমার ওর পছন্দ ভালো লাগে না। ও এসব কেনাকাটা করতে পারে না ভালো করে, আমি নিজেই কিনি নিজের পছন্দে। শালুক হেসে বলে, আমার বর আমাকে ভালোবেসে, আমার কথা মনে রেখে একটা গোলাপ এনে দেয় যখন, বিশ্বাস করেন আন্টি, মনে হয় এই পৃথিবীর সবচেয়ে সুখী নারী আমি। আমাদের সংসারে হয়তো বিলাসিতা করার মতো কিছু নেই, কিন্তু সুখী হওয়ার মতো অনেক কিছু আছে। মাঝরাতে আমি আমার বরের সাথে বারান্দায় বসে চাঁদ দেখতে পারি। সেই সময় কামিনী ফুলের এত মিষ্টি ঘ্রাণ ভেসে আসে আন্টি, আমার ছোট্ট বাসাটাকে আমার কাছে স্বর্গ মনে হয়। আমার বর যখন আমাকে কাচের চুড়ি পরিয়ে দেয় পরম যত্নে, যাতে চুড়ি ভেঙে হাত কেটে না যায়, সেই সময় আমার ইচ্ছে করে সময়টাকে এখানেই থামিয়ে রাখি। এই মধুর সময় যেন কিছুতেই না কাটে। আমাদের অনেকগুলো মিষ্টি মুহূর্ত আছে যেগুলো আপনার টাকা দিয়ে কেনা যাবে না আন্টি। আপনার সুখের মাপকাঠি হতে পারে দামি শাড়ি, গহনা, আমার কাছে তা ভিন্ন।
আমার সুখের মাপকাঠি হচ্ছে আমার স্বামীর ভালোবাসা। সবার দৃষ্টিভঙ্গি তো এক না। আপনার কাছে যেটা সুখী হবার কারণ, আমার কাছে সেটা মনে হয় লোক দেখানো, ফুটানি করা, নিজেকে সবার সামনে অযথাই জাহির করার প্রচেষ্টা, যার অন্তঃসার আসলে শূন্য, পুরোটাই মেকি। তার পরের মাসেই বাড়িওয়ালা ভাড়া বাড়িয়ে দিল। শালুক আপন মনে হাসতে লাগলো এসব মনে করে। আদনানের সৌদির ভিসা হলো, টিকিটও কাটা হলো 15 দিন পরের। হুট করে আদনান বাড়ি থেকে উধাও হয়ে গেল। বাড়িতে কেউ আদনানের খোঁজ জানে না। আদনান কাউকে কিছু না জানিয়ে ঢাকায় চলে এলো শালুকের সাথে শেষ একবার দেখা করতে। আদনান প্রথম এলো ধ্রুবর হলে, ধ্রুবর বন্ধুর ফেসবুক আইডি থেকে। তাদের সাথে যোগাযোগ করলো। বন্ধুদের থেকে ধ্রুবর ফোন নাম্বার জোগাড় করে আদনান কল দিল ধ্রুবকে। আদনানের নাম্বার ধ্রুবর ফোনে সেভ করা ছিল। আদনানের কল পেয়ে ধ্রুব ভীষণ অবাক হলো। তার ফোন নাম্বার তো আদনানের জানার কথা না। বাড়িতে যেই নাম্বার দিয়ে ধ্রুব কথা বলে, সেটা শুধু কথা বলার সময় অ্যাক্টিভ করে ধ্রুব। তাহলে এই নাম্বার কিভাবে পেল সে? ভাবনা চিন্তা করে ধ্রুব কল রিসিভ করলো। ভাঙা ভাঙা স্বরে আদনান জিজ্ঞেস করলো, কেমন আছিস ধ্রুব? ধ্রুবর চোখ ভিজে উঠতে চাইল। সামলে নিল ধ্রুব নিজেকে। নিরুত্তাপ কণ্ঠে জবাব দিল, ভালো আছি। আদনান বলল, আমি ঢাকা এসেছি। একবার শালুককে নিয়ে আমার সাথে দেখা করতে পারবি? ভয় নেই। তোর কাছ থেকে ছিনিয়ে নিব না শালুককে। আমি জানি নিজের জিনিসের যত্ন তুই কত ভালো করে নিতে জানিস। ধ্রুব বলল, আল্লাহ ছাড়া এই পৃথিবীতে এরকম কেউ নেই আমার থেকে শালুককে আলাদা করতে পারবে। এই ভয় ধ্রুব করে না। আদনান বলল, কোথায় আসতে পারবি আমাকে টেক্সট করে জানিয়ে দিস, আমি হাজির হয়ে যাব। ধ্রুব কিছু বলল না। আদনান বলল, আমি দেশ থেকে চলে যাব ধ্রুব। 15 দিন পরে আমার ফ্লাইট চট্টগ্রাম এয়ারপোর্ট হয়ে। শেষবার তোদের সাথে দেখা করে যেতে চাই। তোদের কাছে ক্ষমা না চাইতে পারলে আজীবনের জন্য নিজের কাছে নিজে অপরাধী হয়ে থাকবো। রাতে শালুক ধ্রুবর সাথে একটা রেস্টুরেন্টে এলো। কেন আসছে সেটা ধ্রুব শালুককে আগে বলেনি। চেয়ারে আদনানকে দেখে শালুক ভূত দেখার মতো চমকে উঠল। খামচে ধরে রাখলো ধ্রুবর হাত। ধ্রুব শালুকের হাত আলতো করে চেপে ধরে বলল, আমি আছি তো, ভয়ের কিছু নেই। শালুক ধ্রুবর এক বাহু শক্ত করে চেপে ধরে বসে আছে। সারা শরীর কাঁপছে তার। বুকের ভেতর হাতুড়ি পেটা করছে। কিছুতেই বুঝতে পারছে না শালুক ধ্রুব কেন তাকে আদনানের কাছে নিয়ে এলো। কষ্টে তার দু চোখ টলমল করতে লাগলো। এই মানুষটাকে শালুক দ্বিতীয়বার দেখতে চায়নি আর। ধ্রুব তো জানতো, তবুও কেন নিয়ে এলো? মাথার ওপর নানা রঙের আলো, এসি চলছে না, ফ্যানও বন্ধ। শালুক টের পেল সে যেন ঘামছে। আদনান মুগ্ধ হয়ে তাকিয়ে রইল সামনে বসা দম্পতির দিকে। তারপর হেসে ধ্রুবকে বলল, কেমন আছিস তোরা? ধ্রুব বলল, ভালো আছি। আদনান এরপর কি বলবে খুঁজে পেল না। শালুকের দিকে লজ্জায় বয়ে তাকাতে পারছে না সে। কেমন গলা শুকিয়ে যাচ্ছে তার হঠাৎ করেই। টেবিলের উপর থেকে একটা পানির বোতল নিয়ে ডক করে আদনান পানি পান করলো। শার্টের হাতটা দিয়ে মুখ মুছে বলল, হঠাৎ করে নার্ভাস লাগছে কেন জানি। ধ্রুব হাসলো। ধ্রুবর সেই হাসি আদনানের কলিজায় গিয়ে লাগলো। কেমন তাচ্ছিল্যের হাসি ধ্রুবর। যেন ধ্রুব হাসি তাকে বলছে, তোমার মতো নির্লজ্জ মানুষের আবার নার্ভাস হয় নাকি? নিজেকে দাঁতস্থ করে আদনান বলল, শালুককে আমার ছোটবেলা থেকেই ভালো লাগতো। তবে তা শুধু ভালো লাগাই ছিল। কেননা তখন নয়নার সাথে আমার প্রেম ছিল। নয়নার সাথে প্রেম আমি কখনোই সিরিয়াস ভাবে নেইনি। আমি কথা বলতাম যাতে সময় কেটে যায়। এরই মধ্যে বাসায় বড়রা অনেকেই টের পেয়ে গেল ব্যাপারটা। কারোর কোনো আপত্তি দেখলাম না। আমিও নিশ্চিন্তে নয়নার সাথে প্রেম করতে লাগলাম। কিন্তু নয়নাকে সত্যিই বিয়ে করে সংসার করব, এই মনোভাব আমার ক্ষণিকের জন্য মনে এলেও তা আমি এত গভীরভাবে পাত্তা দেইনি। মা মাঝে মাঝে বলতেন, আমি বিরক্ত হতাম শুনে। এরপর সুযোগ এলো আমেরিকায় যাওয়ার। আমার তখন দু চোখ ভর্তি নতুন স্বপ্ন। আমেরিকা, স্বপ্নের দেশ আমার। ওখানে যাওয়ার পর, আশার সাথে সম্পর্ক হওয়ার পর আমার কেন জানি মনে হতে লাগলো আশা আমার জন্য পারফেক্ট না। কিন্তু আশাকে বিয়ে করতে পারলে আমি রাজত্ব রাজকন্যা দুটোই পাবো। আমার খালাও আমাকে খাতির করতে লাগলো। ও দেশে ছেলেদের চাইতে যে বাঙালি ছেলেদের চরিত্র যথেষ্ট ভালো তা খালা বেশ বুঝতে পেরেছেন। তাছাড়া ওখানে ডিভোর্স, লিভ টুগেদার এসব কোনো ব্যাপার না। খালা বাঙালি মেয়ে তো, তাই চেয়েছে আশার বিয়ে আমার সাথে হোক। তাতে অন্তত তার মেয়ে সংসার ভেঙে যাবে না। কিন্তু আমার মাথায় তখন অন্য প্ল্যান। আশা অনেকের সাথে ক্লোজ হয়েছে। হাগ, লিপ কিস, এমনকি বিছানা অব্দিও গেছে। সেসব আশার নিজের স্বীকারোক্তি। সেই মুহূর্তে আমার মনে হলো, এরকম একটা মেয়ের সাথে আমি আজীবন থাকতে পারবো না। আবার তাকে ফিরিয়ে দিলে সোনার ডিম পাড়া হাসি অনেক কিছুই হাতছাড়া হয়ে যাবে। আমার কুটিল মন
লোভী মন, স্বার্থপর মন তো নিজেরটাই খুঁজে গেছে সে তাই। বারবার মনে হতো বউ হিসেবে দরকার আমার শালুকের মতো দুষ্টু মিষ্টি একটা মেয়ে। এরপর থেকে মনের পর্দা শালুকের আনাগোনা বাড়তে লাগলো। সিদ্ধান্ত নিলাম আশাকে বিয়ে করে একবার আমেরিকার সেটেল হওয়ার পর তাকে ছেড়ে দিব। এরপর শালুককে বিয়ে করব। এতে আমার সাপও মরবে, লাঠিও ভাঙবে না। আশাকে ছাড়ার জন্য উপযুক্ত কারণের অভাব হতো না আমার। দুজনের দেশ কালচার যেহেতু আলাদা, আশা আমার সাথে অ্যাডজাস্ট করতে পারতো না আমি জানতাম। আশার কাছে ভালো হবার জন্য আমি আশার হ্যাঁতে হ্যাঁ, আশার নাতে না মেলাতে থাকি। আমি বোকা ছিলাম। আশা যে ভীষণ চালাক মেয়ে তা ধরতে পারিনি। আশা আমাকে নিয়ে খেলেছিল। তার এই খেলা শেষ হবার আগ পর্যন্ত আমি কিছুতেই বুঝতে পারিনি। ফোনে শালুকের সাথে মাঝে মাঝে কথা বলতাম। শালুকের বয়স কম। আমার কথা শুনে শালুক হয়তো আমাকে নিয়ে ভাবতো কখনো, আমি সেটা জানি না। শালুক কখনো আমাকে নিয়ে ফিডব্যাক দেয়নি। আমি বলতাম, ও চুপ করে শুনতো। এরপর আশা গো ধরে বাংলাদেশে আসবে বলে। ওর আশা হয়নি এদেশে। আমি ভাবলাম এই সুযোগ। দেশে গেলে মাকে বলে বিয়ের ব্যবস্থা করে নিব। সব ঠিক ছিল। আশা যাতে শালুকের প্রতি আমার দুর্বলতা টের না পায়। তাই আশার সামনে সবসময় শালুককে ছোট করে কথা বলতাম। হাসাহাসি করতাম শালুককে নিয়ে। কিন্তু মনে মনে শালুককে সরি বলতাম। মাঝে মাঝে ইচ্ছে হতো শালুককে বলে দেই, এসব বান শালুক, অভিনয়। শুধু তোর আর আমার ভবিষ্যৎ সুন্দর করার জন্য। এরই মধ্যে তুইও বাড়িতে গেলি। কিছুদিন পর টের পেলাম আশা তোর প্রতি ইন্টারেস্ট হয়ে পড়েছে। আমার মনে হতে লাগলো এত বছর ধরে যেই মাছ আমি খেলিয়ে খেলিয়ে বড়শিতে গাঁথার চেষ্টা করেছি, সেই মাছ কিনা তুই খালি হাতেই শিকার করতে যাচ্ছিস। তুই বল আমার কষ্ট হবে না? আশা তোর সবকিছুতেই মুগ্ধ হয়। তোর সাথে সব সময় আমাকে তুলনা শুনতে হয়। আমার সারা শরীর জ্বলে যেত এসব শুনে। ভীষণ রাগ হতো তোর উপর। কেন বাড়িতে এলি তুই? এই ক্ষোভে মাঝে মাঝে তোকে কি যে করতে ইচ্ছে করতো বলে বুঝাতে পারবো না। এরপর যখন দেখলাম আশা তোর সাথে ঘুরে বেড়ায় হাসাহাসি করে, তখন আমার সহ্যের সীমা ছাড়িয়ে গেল। আমার তখন মনে হলো কিছু একটা করতে হবে এবার। আমি তখন প্ল্যান করলাম। আফিফার বিয়ের আগের রাতে ঠিক করলাম তোকে ভীষণ বদনাম করে দিব যাতে আশার মোহ কেটে যায়। এবারও আমার ভাগ্য আমার সহায় ছিল না। শালুককে নিয়ে আমি এই প্ল্যান করিনি। আমি পাঠিয়েছিলাম শাপলাকে। কিন্তু কেন জানি শাপলার বদলে শালুক চলে গেল তোর রুমে। এরপর আমি নিজেই হতভম্ব হয়ে গেলাম। আমার মুখে ছিল না শাপলার জায়গায় শালুককে দেখার পর। সেই মুহূর্তে আমার কি পরিমাণ কষ্ট হচ্ছিল তা আমি কাউকে বুঝাতে পারিনি। এরপর আশাও আমাকে ছেড়ে চলে গেল। তখন আমার হতাশা আরো বেড়ে গেল। আশা যদি যাবারই ছিল তবে কেন এত দেরিতে গেল? তাহলে তো আমি শালুককে হারাতাম না। এরপর শালুক যখন বাড়িতে গেল আমার মনে হলো শালুককে সব খুলে বলতে হবে। আমি চেষ্টা করেছি, কিন্তু শালুক আমার সাথে কথা বলেনি। তখন আমি রাতে একবার শালুকের রুমে গেলাম। শালুকের বিন্দুমাত্র ক্ষতি করার কোনো ইচ্ছে ছিল না আমার। আমি শুধু এই কথাগুলো শালুককে বলতে চেয়েছি। সেদিনও আমি পারিনি। আজ তাই ভাবলাম আজ যদি না বলে যেতে পারি তবে সারা জীবনের জন্য আমাকে অনুতপ্ত হয়ে থাকতে হবে। আমার সব কথা বলা শেষ। এবার আমার শান্তি। ধ্রুব শালুক দুজনে চুপ করে রইল। তারপর কফি খেয়ে ধ্রুব শালুককে নিয়ে বের হয়ে এলো। আদনান চলে গেল বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে এসে আদনান শেষবারের মতো ধ্রুবকে একটা মেসেজ পাঠালো, একটা কবিতা। আমি কেবল একটি দিন তোমার পাশে দেখেছিলাম তাকে আলোর নিচে। অপূর্ব সেই আলো, স্বীকার করি দুজনকেই মানিয়েছিল ভালো। জুড়িয়ে দিলে চোখ আমার, পুড়িয়ে দিল চোখ। বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক, ভালো থাকিস তোরা দুজনে। সবকিছু আবারও সুন্দর করে চলছে, জীবন কেটে যাচ্ছে আপন গতিতে। শালুকের এসএসসি পরীক্ষা শেষ হলো। শালুক তখন বাড়িতে গিয়ে নির্ভয়ে থাকতে পারলো আদনান দেশে না থাকায়। ধ্রুব চাকরি হলো একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে। শালুকের রেজাল্ট হলো এসএসসি পরীক্ষায় শালুক জিপিএ 4.89 পেল। শালুকের এই সাফল্যে সবচেয়ে বেশি খুশি হলো ধ্রুব। অফিসের কাছাকাছি একটা কলেজে শালুককে ভর্তি করিয়ে দিল। নতুন কলেজ, নতুন নতুন বন্ধু হলো শালুকের। পড়ালেখা, বন্ধু বান্ধব, আড্ডাবাজি, সংসার সবকিছু সুন্দর করে শালুক সামলাতে লাগলো। কিন্তু সুখ সবসময় মানুষের কপালে থাকে না। উত্থান পতন নিয়েই জীবন। তেমনি এক বিকেলে শালুকের বইয়ের বাজে একটা চিঠি পেল। কোনো একজন একটা চিঠি পাঠিয়েছে শালুককে, ভালোবাসার চিঠি। সেই চিঠি পড়ে শালুক থরথর করে কেঁপে উঠল। ধ্রুবকে জানাবে জানাবে করে ভয়ে জানালো না, যদি ধ্রুব তাকে ভুল বুঝে এই ভেবে। তাছাড়া অফিসের কাজে ধ্রুবকে ভীষণ ব্যস্ত থাকতে হয়। রাতে শালুককে পড়াতে বসে ধ্রুব নিজেই ফাইলপত্র নিয়ে বসে। কাজের ব্যাপারে ধ্রুব ভীষণ সিরিয়াস। শালুককে একটা সুন্দর ভবিষ্যৎ উপহার দেওয়ার জন্য ধ্রুব তখন মরিয়া।
এরই মধ্যে বাড়ি থেকে খবর এলো ধ্রুবর দাদি ভীষণ অসুস্থ। অফিস থেকে 3 দিনের ছুটি নিয়ে বাড়িতে ছুটল দুজনে। সিতারা বেগম স্ট্রোক করেছেন। এক পাশ সম্পূর্ণ অচল হয়ে গেছে তার। ধ্রুবর হাত ধরে সিতারা বেগম বললেন, আমার একটা কথা রাখবি ভাই? ধ্রুব দাদির চামড়া কুঁচকে যাওয়া হাত শক্ত করে ধরে বলল, রাখবো দাদি, কি কথা বলো তুমি? সিতারা বেগম দু চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, একবার তোর মায়ের সাথে দেখা করে আয়, শালুককে নিয়ে। কতবার যে খবর পাঠিয়েছে তোকে একটা নজরে দেখতে চাই বলে। যাবি? ধ্রুব জবাব দিতে পারল না। কি বলবে সে? বাড়িতে এই প্রথম শালুক আর ধ্রুব একসাথে থাকবে। শালুকের খুব অস্বস্তি লাগছে এখন। হঠাৎ করে কেমন লজ্জা লাগছে। অথচ যখন ঢাকায় প্রথম দুজনে একসাথে এক বিছানায় ঘুমিয়েছে তখনও শালুকের এরকম লাগেনি। আজ কেন এরকম লজ্জা তাকে জাঁকিয়ে ধরেছে? শালুকের সারা মুখমণ্ডল লাল হয়ে গেছে। শাপলা এসে শালুকের পাশে বসে পড়ল। তারপর হেসে বলল, তোকে আজকে ভীষণ সুন্দর লাগছে শালুক, বিবাহিতা মহিলার ন্যায় লাগছে। শালুক লজ্জা পেয়ে বলল, শাড়ি চেঞ্জ করে ফেলি আপা। শাপলা বাধা দিয়ে বলল, না না, চেঞ্জ করিস না। ভীষণ সুন্দর লাগছে তোকে শাড়িতে। তুই যে এত অপরূপা আগে কখনো খেয়াল করিনি। নজর যেন না লাগে কারো। লজ্জাপতির লতার নেই শালুক আরো নুয়ে গেল এই কথা শুনে। হাসনা বেগম এলেন একটা বক্স হাতে নিয়ে। তারপর বক্স থেকে সব গহনা বের করে একে একে শালুককে পরিয়ে দিতে লাগলেন। গলার হার, সীতাহার, কানের দুল, টিকলি, হাতের দুটো রিং, নাকের ফুল। মেয়েদের জন্য গড়িয়ে রেখেছেন তিনি এইসব। আজ শালুকের গহনা শালুকের গায়ে পরিয়ে দিয়ে বললেন, মাশাল্লাহ, আমার শালুক মাকে আজকে ভীষণ সুন্দর লাগছে। আল্লাহ যে আমার ঘর আলো করে এরকম দুটো চাঁদ দিয়েছে, এতদিন তো আমি তা খেয়াল করে দেখিনি। শালুক মন খারাপ করে বলল, কেন আগে দেখলে না মা? তাহলে অন্তত লেখাপড়া করে করে আমার মাথাটা নষ্ট করতে না। হাসনা বেগম হেসে বললেন, এখন তো আর মা লেখাপড়ার জন্য বকাঝকা দেই না। এখন তবে লেখাপড়া করছে কি? শালুক লাজুক হেসে বলল, তুমি দাও না, তোমার বদলে অন্যজন তো দেয়। হাসনা বেগম মেয়ের চিবুকে হাত দিয়ে বললেন, বড় ভাগ্য করে এরকম স্বামী পেয়েছিস মা। তাকে সম্মান দিতে শিখ। তুই বড়ই ভাগ্যবতী শালুক। ধ্রুবর মতো মানুষের স্ত্রী হওয়া চারটেখানে কথা নয়। শালুকের মাথা নিচু হয়ে গেল মায়ের কথা শুনে। সে জানে সে যে আসলেই ভাগ্যবতী। এরকম একজন মানুষ এই সময়ে খুঁজে পাওয়া যায়। এই বিচ্ছেদের যুগে এসে সে এরকম একজন মানুষ পেয়েছে, যে কিনা তাকে দু হাতে আগলে রাখে, ভালোবাসা দিয়ে ভরিয়ে দেয়, যার চোখের দিকে তাকালে নেশা ধরে যায়। ভালোবাসা দিতে যে বিন্দুমাত্র কার্পণ্য করে না, এরকম মানুষ কয়জনে পায়? ধ্রুব রুমের দিকে আসছিল। সাহস করে ফরিদা বেগম ধ্রুবর সামনে এসে দাঁড়ালেন। ভীষণ অবাক হলো ধ্রুব ফরিদা বেগমকে দেখে। সৎ মা হয়ে আসার পর উনি প্রথম প্রথম ধ্রুবকে ভীষণ কষ্ট দিতেন। তারপর কি হলো কে জানে। আস্তে আস্তে তিনি শুধরে গেলেন। কিন্তু ধ্রুব আর তাকে আপন করে নিতে পারল না। কিছু মানুষ মন থেকে একবার উঠে যাওয়ার পর কিছুতেই যেন আর মনে জায়গা করে নিতে পারে না। ফরিদা বেগম ধ্রুবর সামনে এসে বললেন, আমি জানি ধ্রুব, আমাকে তুমি ভীষণ অপছন্দ করো। একটা সময় আমিও তোমাকে সহ্য করতে পারতাম না। তুমি নিজেই ভেবে দেখো না, যার বউ হয়ে এলাম সে যদি দেখি সারা রাত প্রাক্তন স্ত্রীর ছবি দেখে রাত কাটায়, আমাকে গালমন্দ, গায়ে হাত তোলে, তখন সদ্য বিবাহিতা সেই মেয়েটির মানসিক অবস্থা কেমন হয়? আমার মনের কষ্ট আরো বেড়ে যেত তখন। তোমাকে দেখলে অল্প বয়সে বিয়ে হয়েছে, এসে সতীনের ছেলে, সতীনের স্মৃতি এসব দেখতে হচ্ছে। আমার নরম মনে কি পরিমাণ আঘাত লাগতো, তা তোমার বাবা কখনো বুঝতে চাইতো না। আমি সেই জন্য তোমার উপর অত্যাচার করতাম। একটা সময় নিজের ভুল নিজে বুঝতে পারি। তোমার মা হবার জন্য অপ্রাণ চেষ্টা করি, কিন্তু ততদিনে আমি দেরি করে ফেলেছি। তুমি আমাকে এরপর আর সহ্য করতে পারতে না। আমার দোষ আমি মেনে নিয়েছি বাবা। আমাকে মা বলে না মানো, কিন্তু ছেলে ছেলের বউয়ের প্রতি শাশুড়ির যে দায়িত্ব, তা অন্তত পালন করতে দাও। তুমি আমার বড় ছেলে। তোমার বাবা তোমাদের 3 ভাই বোনের বিয়ের গহনা গড়িয়ে রেখেছেন অনেক আগে। আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি যেদিন তুমি আর বৌমা একই সাথে বাড়িতে আসবে, সেদিন তোমার বউয়ের গায়ে সব গহনা পরিয়ে দেব। তোমার শাশুড়ি গিয়ে মেয়েকে গহনা পরিয়ে দিয়ে এসেছে। আমি হতভাগী পারছি না তোমার বউকে কিছু দিতে। যদি তুমি রেগে যাও এই বয়ে, লজ্জায় তোমার বাবার তোমার সামনে আসতে পারছে না। আমি নিজেও লজ্জিত, তবুও আজ মায়ের অধিকার নিয়ে সামনে এসে দাঁড়িয়েছি। আজকে ও কি ফিরিয়ে দিবে বাবা? ধ্রুব কেমন যেন লাগছে। এত বছর ধরে বুকের ভেতর যে আগুন চাপা দিয়ে রেখেছিল, সে আগুন আজ আবারও জ্বলে উঠতে চাইছে। ধ্রুব বড় করে নিঃশ্বাস নিল।
নিজেকে নিজে জিজ্ঞেস করলো, আর কতদিন? নিঃশ্বাসের বিশ্বাস আছে কি? কে জানে কখন কার মরণের ডাক চলে আসে? মিথ্যা অভিমান জমিয়ে রাখলে কি আমার শৈশবের সেই ক্ষত মুছে যাবে? আল্লাহর কাছে সব বিচারের ভার সঁপে দিলাম আমি। এরা সবাই আমার আপন। এদের সাথে আর কতদিন দূরত্ব রেখে চলবো? ফরিদার হাত ধরে ধ্রুব বলল, বাবা কোথায়? ফরিদার দু চোখ জলে ভিজে গেল। এই প্রথম ছেলে তার হাত ধরে কথা বলেছে। এই পরিবারে এসে ফরিদা শিখেছে সবাই মিলে একসাথে থাকার আনন্দ। আজ সেই আনন্দ শতভাগ পূর্ণ হলো। ধ্রুব মায়ের সাথে বাবার রুমে গেল। অনেকদিন পর বাবাকে দেখছে ধ্রুব। একটা শ্যাওলা কালারের শার্ট পরে বসে আছেন চেয়ারে। সামনে একটা বই খুলে রাখা। ধ্রুব গিয়ে বাবার কাঁধে হাত রাখলো। সেলিম সাহেব পিছনে তাকিয়ে দেখেন ধ্রুব দাঁড়িয়ে আছে। চমকে উঠে দাঁড়ালেন তিনি। ধ্রুব বাবাকে কথা বলার সুযোগ না দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। বহুদিনের আগে ছেলের সাথে করা সব অন্যায়ের চোখের সামনে ভেসে উঠল সেলিম সাহেবের। বুকটা বিষিয়ে গেল তার গভীর বেদনায়। হায়, কি অবিবেচক ছিলেন তিনি তখন! রাগে ক্রোধে কেমন অন্ধ হয়ে পড়েছিলেন তিনি সেই সময়ে, যে নিজের ছেলের সাথে অমানবিক আচরণ করতেও তার বুক কাঁপেনি। মা হারানো ছেলেটাকে যখন তার উচিত ছিল বুকে টেনে নেওয়া, তখন তিনি তাকে দূরে সরিয়ে দিয়েছিলেন। আজ নিজের অন্যায়ের কাজের জন্য নিজে অনুতপ্ত হচ্ছেন বারবার। চোখ বেয়ে শ্রাবণের ধারা নেমেছে। কথা বলতে পারলেন না তিনি, শুধু তার ফোঁপানোর শব্দ শোনা যাচ্ছিল। বুকের ভিতর যেন খামচে ধরে আছে কেউ তাকে। এক অজানা হাহাকার শক্ত করে চেপে ধরেছে তার হৃৎপিণ্ড। ধ্রুব বাবাকে শক্ত করে জড়িয়ে ধরে বলছে, কাঁদবেন না বাবা, আপনার প্রতি আমার কোনো অভিযোগ নেই। আমি এখনো বুঝি নিজের স্ত্রীর প্রতি একজন মানুষের কি পরিমাণ গভীর ভালোবাসা থাকলে সে এত পাগলামি করতে পারে। আমার আজ আফসোস হচ্ছে যে আমার মা একজন সত্যিকারের ভালোবাসার মানুষ পেয়েও তাকে ধরে রাখতে পারেনি। আপনি কোনো ভুল করেননি বাবা। আপনার জায়গা অন্য কেউ হলে নিজেকে সামলাতে পারতো না। কাঁদতে কাঁদতে সেলিম সাহেব বললেন, আমাকে মাফ করে দিস বাবা, আমি তোর যোগ্য পিতা হতে পারিনি। আমি তোকে ভালো রাখতে পারিনি। ধ্রুব বলল, আপনার প্রতি আমার কোনো অভিযোগ নেই বাবা। আপনিও আমাকে ক্ষমা করবেন। আপনাকে আমিও অনেক কষ্ট দিয়েছি। বারবার আপনার ডাক আমি প্রত্যাখ্যান করেছি। আমি লজ্জিত বাবা। বাবা ছেলের এই মিলন দেখল বাড়ির প্রতিটি সদস্য। ফরিদা বেগম এক ফাঁকে ছুটে গিয়ে সবাইকে ডেকে এনেছে। বাবা ছেলের সাথে সাথে সবাই কাঁদছে। কেন কাঁদছে কেউ জানে না। এক গভীর বিষাদ মিশ্রিত আনন্দ সবাইকে ছুঁয়ে যাচ্ছে। নিজেরা না চাইতেও চোখ ভিজে যাচ্ছে। বাবা ছেলের মিলন দৃশ্যর চাইতে সুন্দর দৃশ্য যেন কেউ দেখেনি আগে কখনো। উপহারের পর উপহার পেয়ে শালুক অবাক। এত গহনা তার! অবাক হচ্ছে শালুক এসব দেখে। তার মায়ের চাইতেও বেশি গহনা দিয়েছে ফরিদা বেগম। এত গহনা শালুক কি করবে? ধ্রুব রুমে আসতে আসতে অনেক রাত হলো। শাড়ি পরে ঘুমিয়ে থাকা শালুকের মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে ধ্রুবর মনে হলো, মনের মতো স্ত্রী পাওয়াও আল্লাহর দেওয়া একটা রহমত যেন, যাকে কাছে টানতে গেলে কোনো জড়তা আসে না। যার দিকে তাকালে মনের সব পেরেশানি কেটে যায়, যার হাসি অন্তরে সুখের দোলা দেয়, সারাদিনের সব ব্যস্ততা ক্লান্তি যার মুখের দিকে তাকালে হারিয়ে যায়, সেই তো স্ত্রী। সৃষ্টিকর্তার সব নিয়ম কি আশ্চর্য রকমের সুন্দর! আল্লাহর শুকরিয়া আদায় করল ধ্রুব। শালুকের কপালে ঠোঁটের ছোঁয়া লাগাতেই শালুক জেগে গেল। লজ্জা না পেয়ে শালুক নিজে ধ্রুবকে চুমু খেল। তারপর ধ্রুবকে জড়িয়ে ধরে বলল, আপনাকে একটা কথা বলার ছিল। আমি ভয়ে এতদিন আপনার কাছে লুকিয়েছি, কিন্তু আজ মনে হচ্ছে ভুল করেছি। আমার উচিত ছিল সবার আগে আপনাকে জানানো ব্যাপারটা। আপনি আমার উপর রাগ করবেন না প্লিজ। ধ্রুব হেসে বলল, তোমার সেই প্রেমপত্রের কথা বলতে চাও? শালুক চমকে গেল শুনে। গলা শুকিয়ে গেল তার। ধ্রুব পানির গ্লাস এগিয়ে দিয়ে বলল, বউ আমার, আমি খেয়াল রাখবো না তা কি করে হয়? ছোটবেলা থেকে দেখে শুনে রেখেছি, আর এখন বুঝি এমনি এমনি ছেড়ে দিব ভাবছ? তোমার বই খাতা গুছিয়ে রাখতে গিয়ে আমি চিঠিটা পেয়েছি। পরে হেসেছি কিছুক্ষণ। কি পাগলের মতো কথা বলো তো! তুমি প্রেম করতে রাজি না হলে সে নাকি ঘুমের ঔষধ খাবে। প্রেম ভালোবাসা এত সস্তা নাকি শালুক? তুমি যেভাবে ইগনোর করে যাচ্ছ সেভাবেই করো। দেখবে ওই ছেলে দুদিন পর নিজেই থেকেই সরে যাবে পাত্তা না পেয়ে। আমার বউয়ের ওপর আমার ভরসা আছে। শালুক ফিসফিস করে বলল, আপনি এত ভালো কেন? ধ্রুব ফিসফিস করে বলল, বেশি ভালো। শালুক বলল, হ্যাঁ। ধ্রুব বলল, তাহলে চলো আজ একটু খারাপ হই। আমার বোকা ফুল এত সুন্দর করে শাড়ি পরেছে। আজ রাতে যদি একটু খারাপ না হই তবে এই পুরুষ হয়ে জন্মানো বৃথা যাবে। আজ সারা রাত আমি ভীষণ 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 রকমের খারাপ থাকবো শালুক।
লজ্জায় শালুক চোখ বন্ধ করে ফেলল। ধ্রুব রুমের বাতি বন্ধ করে দিল।